মেয়েরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত 2024-25 টেস্ট পেপারের আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 323 এবং 324 এই দুটো পেজের এমসিকিউ এবং বিভিন্ন অবজেক্টিভ প্রশ্ন নিয়ে। প্রথমেই বারবার বলবো ইনস্ট্রাকশানটা খুব ভালো করে পড়ো। কি দেওয়া আছে দেখো, ইনস্ট্রাকশানে বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে, বারবার আমি কিন্তু এটা জোর দিচ্ছি কারণ তোমরা বোর্ডের পরীক্ষায় এইগুলো ভীষণভাবে ভুল করছো। সেটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ সম্পূর্ণ বাক্য লেখো। তাহলে প্রথম কোয়েশ্চেন কি দেওয়া আছে দেখো, বলছে ক্ল্যামাইডোমোনাস আলোক উৎসের দিকে এগিয়ে যায় কিন্তু তীব্র আলোর বিপরীতে গমন করে। আচ্ছা, উৎসর দিকে যাচ্ছে কিন্তু তীব্র আলোকের বিপরীতে। আমরা জানি উদ্ভিদ চলনকে 3 ভাগে ভাগ করা যায়, ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক। তাহলে তীব্র আলোতে যখন বিপরীতে গমন করছে তার মানে এর মধ্যে ন্যাস্টিকের কোনো প্রভাব নেই। আর আলোর উৎসের দিকে যদি যেত, যেটা উদ্ভিদের কাণ্ড যেটা যায় আলোর উৎসের দিকে, সেটা হলে আমরা বলতে পারি ট্রপিক চলন। কিন্তু এখানে বলেছে ক্ল্যামাইডোমোনাস আলোর উৎসের দিকে যাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা হবে ট্যাকটিক চলন, এবং আলো যেহেতু রয়েছে তার মানে এটা হচ্ছে ফটোট্যাকটিক চলন। আমি তোমাদেরকে বইয়ের সঙ্গে একটু ব্যাপারটা শেয়ার করছি, একটু দেখে নাও। সেটা হচ্ছে ট্যাকটিক চলনের কাকে বলছে যখন পরিবেশের কোনো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হচ্ছে, তাকে বলছে ট্যাকটিক চলন। এবার দেখো এখানে এই ছবিটার মধ্যে একটু দেখো, ক্ল্যামাইডোমোনাস এখানে রয়েছে, আলোর উৎসর দিকে গমন করছে, তাই তো? এই আলোর উৎসের দিকে এটা যাচ্ছে, তাই তো? তাহলে এই আলোর উৎসের দিকে যখন সামগ্রিকভাবে এটা স্থান পরিবর্তন করছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে ফটোট্যাকটিক। এইটা মানে ট্যাকটিক আর ট্রপিকের মধ্যে তোমরা ভীষণভাবে কনফিউজড হয়ে যাও। ট্রপিক কিন্তু এক জায়গায় স্থির থেকে হচ্ছে, যেটা তুমি একটা জানলার ধারে একটা চারা গাছকে রেখে দিলে টবের মধ্যে, কি হবে? গাছের পাতাসহ কাণ্ডটা জানলা দিয়ে আলোর উৎসের দিকে যাবে, ওটা হচ্ছে ট্রপিক। কিন্তু যখন সামগ্রিক স্থান পরিবর্তন, এখানে কি বলছে? আলোর উৎসের প্রভাবে উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হচ্ছে, তখন তাকে বলছে ফটোট্যাকটিক, যেটা আমরা দেখতে পাচ্ছি ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে। তাহলে আনসারটা কিভাবে লিখবে? আনসারটা লিখবে 1.1 ক ফটোট্যাকটিক। এই অপশানটা কিন্তু বারবার দেবে যে কোয়েশ্চেনের সাথে কিন্তু অবশ্যই তোমরা ক্রমিক সংখ্যা এবং উত্তর, অর্থাৎ 1.1 শুধু ক লিখলে চলবে না, 1.1 ফটোট্যাকটিক চলন লিখলে চলবে না, ফুল আনসার নাম্বার পেতে গেলে লিখতে হবে 1.1 ক ফটোট্যাকটিক চলন। নেক্সট বলছে যে সারাদিন উপবাসের পর রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে যে। আচ্ছা, আমরা দুটো হরমোনে জানি, যেটা আমরা জানি কোথা থেকে খরিত হয়, সেটা হচ্ছে আমরা জানি ইনসুলিন আর হচ্ছে গ্লুকাগন। এই দুটো হরমোন আমরা কিন্তু পড়েছি, যেটা আমরা জানি কি হয়েছে, এই যে দেখো ইনসুলিন আর গ্লুকাগন, যেটা আমরা জানি অগ্নাশয়, তাই তো? অগ্নাশয়ের আলফা এবং বিটা কোষ থেকে খরিত হয় হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন, ঠিক আছে? ইনসুলিন হরমোন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, আর গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। তাহলে কেউ যখন কোনো ফাস্টিং বা উপবাসে থাকছে, তখন রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বাড়াবে কে? গ্লুকাগন। এটা মাথায় রাখবে। তাহলে কি হলো, আমরা এখানে কিন্তু আমরা 3টে ইনফরমেশন একেবারে পড়ে নিলাম, যে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে সিক্রেট হয় ইনসুলিন, আলফা সেল থেকে হচ্ছে কি বললাম? গ্লুকাগন কি করছে? গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়াতে সাহায্য করছে। এই যে দেখে নাও, যে রক্তে শর্করার পরিমাণ কমে গেলে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে, যেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এছাড়া রক্তে শর্করার মাত্রাকে বাড়িয়ে শর্করার পরিমাণকে ঠিক রাখে এবং অকার্বোহাইড্রেট যৌগ থেকে গ্লুকোজ উৎপাদনের হার অর্থাৎ নিওগ্লুকোজেনেসিসকে বাড়াতে সাহায্য করে। কোয়েশ্চেনটা ছিল যে সারাদিন উপবাসের পর গ্লুকোজের মাত্রা কমে গেলে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে যে। তাহলে কি হবে? 1.2 ঘ গ্লুকাগন। আমি এবার পরের পেজে চলে যাচ্ছি, অর্থাৎ 3 to 4।
3 to 4-এ কী দিয়েছে দেখো, কোয়েশ্চেন কী দিয়েছে, বলছে মায়োপিয়া। কালকে কিন্তু আমি যে আগের যে পেজটা সলভ করেছিলাম তাতে হাইপারমেট্রোপিয়া দিয়ে তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম যে আমাদের লেন্সের বিভিন্ন রকম ডিজিজগুলো যেগুলো আছে, মানে বিভিন্ন রকম হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, তাই তো, প্রেসবায়োপিয়া, ক্যাটারাক্ট এটসেট্রা, এগুলো আমরা চোখের থেকে আমরা জানি। এখানে কোয়েশ্চেনটা দিয়েছে দেখো যে মায়োপিয়া হলে কী ধরনের লেন্স ব্যবহার করা হবে মায়োপিয়া রোগে। তাহলে মায়োপিয়া রোগের ক্ষেত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হবে? অবতল লেন্স। আমি আবারও একবার চোখের ছবিটা দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই হলো চোখ নর্মাল অবস্থায়, এই যে লেন্স, কিন্তু যখনই এখানে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে যখন আসছে তখন সেখানে কিন্তু লেন্সের বক্রতার চেঞ্জ এসে যাচ্ছে। এই যে দেখে নাও কী কী, একটা হচ্ছে মায়োপিয়া, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আর একটা হচ্ছে প্রেসবায়োপিয়া। মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়? মায়োপিয়ার ক্ষেত্রে হচ্ছে তার কাছের দৃষ্টিটা ব্যাহত হয় এবং এই ক্ষেত্রে তাকে কি দিতে হয়? অবতল লেন্স, তাই তো, কনকেভ লেন্স, যেটা কনকেভ লেন্স ব্যবহার করে সেক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে মাইনাস পাওয়ার। মনে রাখবে যে কাছের দৃষ্টি যদি ব্যাহত হয় মাইনাস পাওয়ারের চশমা তাকে দেওয়া হয়, দূরের দৃষ্টি যদি ব্যাহত হয় তাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এক সেকেন্ড, একটা জিনিস আমি একটু গণ্ডগোল করেছি। মায়োপিয়ার ক্ষেত্রে হচ্ছে আমি কি বললাম যে তার নিকট দৃষ্টি স্বাভাবিক কিন্তু দূরদৃষ্টিটা ত্রুটিপূর্ণ। এটা মনে রাখবে যে মায়োপিয়ার ক্ষেত্রে হচ্ছে নিকট দৃষ্টি, অর্থাৎ কাছে সে ভালো করে দেখতে পায় কিন্তু দূরেরটা সে ভালো করে দেখতে পাচ্ছে না মায়োপিয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে তাকে কি দেওয়া হবে? মাইনাস পাওয়ার অর্থাৎ অবতল লেন্সের চশমা। এই যে মায়োপিয়া, এই মায়োপিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, তার কাছের দৃষ্টি ঠিক কিন্তু দূরের দৃষ্টিটা হচ্ছে ত্রুটিপূর্ণ। আর অন্য ক্ষেত্রে হচ্ছে মনে রাখবে যে যখন হচ্ছে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হবে? হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উল্টোটা, উত্তল লেন্সের চশমা ব্যবহার করা হবে। হ্যাঁ, আর প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে এক্ষেত্রে বাইফোকাল লেন্স ব্যবহার করা হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে আমি চলে আসছি পরের কোয়েশ্চেন। তাহলে এখানে আনসার কি হবে বলো? 1.3 ক, অবতল লেন্স। নেক্সট বলছে যে মাইটোসিসের ক্যারিওকাইনেসিস পর্যায়ের সঠিক পর্যায়ক্রম। আমরা জানি যে উদ্ভিদ, আমরা কোষের মধ্যে দুটি মানে অ্যাকচুয়াল কী কী থাকে, দুটো পোর্শন মেনলি কী কী, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের কটা দশা? 4টে দশা। কী কী? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে এখানে পরপর বলেছে যে সঠিক পর্যায়ক্রমটি লেখো। তাহলে দেখো কোনটি সঠিক পর্যায়ক্রম হবে? 1.4 ক, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি চারটা। এটা আমি একদম প্রথম দিকের কয়েকটা ভিডিওতে আমি কিন্তু ইন্টারফেজ এবং ক্যারিওকাইনেসিসের দশার ছবি দিয়েছিলাম। তো হয়তো তোমরা যারা ভিডিওগুলো ফলো করছো তারা বুঝতে পারবে। এই যে আর একবার দিয়ে দিলাম, দেখো কি কি রয়েছে। এই যে টোটাল ইন্টারফেস আর হচ্ছে কোষের যে টোটাল G1, S, G2M ইন্টারফেসের মধ্যে, আর টোটাল ক্যারিওকাইনেসিসের মধ্যে রয়েছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে পর্যায়ক্রমটি হবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। অর্থাৎ আনসারটা কী হবে বলো? 1.4 ক। এরপরে হচ্ছে সঠিক জোর। আমি আর এই ছবিটা দেখাবো না, কারণ আগের কয়েকটা ভিডিওতে কিন্তু এটা নিয়ে আমি বলেছি। সঠিক জোর এখানে কোনটা হবে? কোরকোদ্গম, যেটা ইস্টের মধ্যে দেখা যায়। এটা জননের চ্যাপ্টারে আছে। আমি গতকালের ভিডিওতে ডিটেলসে কোনটা কার জনন পদ্ধতি আমি দেখিয়েছি, দরকার হলে তোমরা আগের ভিডিওটা একটু দেখে নিও এটা। তাহলে আনসার কী হবে? 1.5 ঘ, কোরকোদ্গম ইস্ট। আচ্ছা, মানুষের 10 থেকে 19 বছর পর্যন্ত দশা, এটা 10 থেকে 19 বছর পর্যন্ত দশা কী দশা? বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স। তো আমাদের তো বৃদ্ধি এবং বিকাশ আমরা জানি, তাহলে আমাদের 10 থেকে 19 বছর পর্যন্ত দশাটাকে আমরা কি বলবো? বয়ঃসন্ধিকাল। আচ্ছা, এরপরে দেখো এই কোয়েশ্চেনটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। সেটা হচ্ছে যে মানুষের কোনটা প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত? রোলার জিভ, এই কানের যুক্তলতি, হিমোফিলিয়া, রোলার জিভ আর থ্যালাসেমিয়া। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্ক ডিজিজ। আচ্ছা, থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল ডিজিজ। আর এই দিক থেকে হচ্ছে কানের যেটা যুক্তলতি আর হচ্ছে রোলার জিভ। রোলার জিভটা হচ্ছে আমাদের প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত। এটাও আমি
আগের ভিডিওগুলোতে দিয়েছি, আই হোপ যে তোমাদের সেটা মনে আছে, তাও আমি আরেকবার চেষ্টা করছি দেওয়ার। এই যে একবার দেখে নাও, এই হলো স্বাভাবিক জীব, এই হলো রোলার জীব, আর এই হলো হচ্ছে মুক্ত কানের লতি, আর এই হচ্ছে সংযুক্ত কানের লতি। তাহলে এখানে কি বলছে, যখন হচ্ছে জীব রোল করতে পারার বৈশিষ্ট্যটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত এবং বংশগত। ঠিক আছে, তাহলে আমার এখানে জানতে চেয়েছিল যে কোনটি, কোয়েশ্চেনে কী ছিল যে কোনটি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে কি হবে, রোলার জীব। আর অন্যদিকে আরেকটা জিনিস মনে রাখবে যে কানের লতির ক্ষেত্রে একটু বলে দিই, সেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে কানের লতি যদি মুখমণ্ডলের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে অটোজোমীয় প্রকট জিন হচ্ছে মুক্ত কানের লতি সৃষ্টি করে। তাহলে একটা হচ্ছে রোলার জীবও হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, অন্যদিকে হচ্ছে আরেকটা হচ্ছে আমি কি বললাম, মুক্ত কানের লতি। কিন্তু এখানে দেখো দেওয়া আছে যুক্ত কানের লতি, তাহলে যুক্ত কানের লতি হবে না, তাহলে এটা হবে রোলার জীব। এরপরে বলছে কোনটা হোমোজাইগাস। আমরা তো জানি হোমোজাইগাস মানে দুটো, আমার সেখানে কি হবে, দুটো যেটা জিন হবে বা অ্যালিল সেটা হচ্ছে একই রকম হবে। তাহলে এখানে কি কি আছে দেখো, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখানে কোনটা হোমোজাইগাস, ক্যাপিটাল এ অর্থাৎ 1.8 ক। এরপরে একটা বলি, একটা স্বাভাবিক পুরুষ এবং একটা বর্ণান্ধ বাহক মহিলার বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত %? আমি দেখো এখানে ক্রসটা একটু দেখিয়েছি, XY যদি স্বাভাবিক বা মানে পুরুষ হয়, আমি বর্ণান্ধতার জন্য দায়ী জিন ধরে নিয়েছি সি, তার মানে স্বাভাবিক পুরুষ নর্মাল XY, আর বাহক মহিলা যদি হয় তার মানে হচ্ছে তার মধ্যে তার দুটো X ক্রোমোজোমের একটার মধ্যে সি থাকবে। আমি ক্রসটা করেছি, ক্রসটা করে দেখা যাচ্ছে যদি বর্ণান্ধ পুত্র বলে তাহলে বর্ণান্ধ পুত্র হওয়ার চান্স হচ্ছে 25%, বাহক কন্যা হওয়ার চান্স হচ্ছে 25%। কিন্তু আমার এখানে জানতে চেয়েছে যে বর্ণান্ধ পুত্র সন্তান হওয়ার চান্স কতটা, তাহলে 25%। আচ্ছা, ঘোড়ার ধারাবাহিক বিবর্তনের পথে কোন পরিবর্তনটি ঘটেনি, এটা একাধিক ভিডিওতে আমি দেখিয়েছি। তাহলে কোন পরিবর্তনটি ঘটেনি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি, কিন্তু বাকি সমস্ত পরিবর্তনগুলো কিন্তু ঘটেছে, শুধু এই পরিবর্তনটাই ঘটেনি, অর্থাৎ 1.10 খ। এরপর বলছি নিচের কোনটি অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। আমি অপসারী এবং অভিসারী বিবর্তন আগেও আলোচনা করেছি, একটা হচ্ছে সমসংস্থ অঙ্গ আর একটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। অভিসারী আলোকরশ্মিগুচ্ছ কাকে বলে, যে যখন আলোকরশ্মিগুচ্ছ একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তো এখানেও দেখো আমি সেই জন্য দেখিয়েছি যে উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক, অর্থাৎ সমবৃত্তীয়দেরকে বলা হচ্ছে অভিসারী বিবর্তন। তাহলে অভিসারী বিবর্তনের এখানে উদাহরণ হিসাবে কোনটাকে আমরা সিলেক্ট করতে পারি, পাখির ডানা এবং পতঙ্গের ডানা, কারণ আমরা জানি, এই যে দেখো ছবিটা একটু দেখে নাও, যে পাখির ডানা এবং পতঙ্গের ডানা দুটোরই কাজ এক, দুটোই কিন্তু উঠতে সাহায্য করে, কিন্তু পাখির ডানার গঠন হচ্ছে কি, পাখির ডানার ক্ষেত্রে থাকছে হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস, ঠিক আছে। কিন্তু অন্যদিকে পতঙ্গের ডানা কিন্তু সেটা নয়, বা পতঙ্গের ডানার কিন্তু উৎপত্তিটা হচ্ছে আলাদা। পতঙ্গের ডানা কি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে দেহাবরণ প্রসারিত হয়ে পতঙ্গের ডানায় পরিণত হয়েছে, সুতরাং এদের উৎপত্তি ও গঠন ভিন্ন কিন্তু তারা কাজ করে একই। তাহলে এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, অর্থাৎ এরা অভিসারী বিবর্তনকে সাপোর্ট করছে। কোনটি ডারউইনবাদের প্রতিপাদ্য বিষয় নয়, এটা আগেও ছিল, এটা কি হবে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। নেক্সট বলছে কোনটি অ্যামোনিফিকেশনে সাহায্য করে। গতকালের যে ভিডিও সেটাতে আমি বলেছি অ্যামোনিফিকেশন মানে কি, মানে অ্যামোনিয়ায় কনভার্সন করছে, এক্ষেত্রে সাহায্য করে কে, ব্যাসিলাস মাইকয়েডিস। আবারও বলে দিচ্ছি, অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান এবং ডিনাইট্রিফিকেশান গতকালের ভিডিওতে আমি আলোচনা করেছি, আবারও আরেকবার দেখাচ্ছি। দেখো অ্যামোনিফিকেশান কাকে বলে, বলছে যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া, উদ্ভিদ, প্রাণী দেহে মৃত এবং রেচন পদার্থে নাইট্রোজেন যৌগগুলিকে বিশ্লিষ্ট করে অ্যামোনিয়ার সৃষ্টি করে তাকে বলছে অ্যামোনিফিকেশান। এক্ষেত্রে সাহায্য করে কি, ব্যাসিলাস মাইকয়েডিস। তাহলে বোঝা গেছে, তাহলে এক্ষেত্রে সঠিক আনসার কী হবে বলো, 1.3 গ, ব্যাসিলাস মাইকয়েডিস। কোনটি বায়ু দূষণের সঙ্গে জড়িত, আমরা জানি ইউট্রফিকেশন হচ্ছে জলের সঙ্গে, বধিরতা হচ্ছে শব্দ দূষণের সাথে, জৈব বিবর্ধন যেটা ডিডিটি থেকে হয় এটা মাটি দূষণের সাথে জড়িত, একমাত্র গ্লোবাল ওয়ার্মিং আমরা জানি বায়ু দূষণের সাথে রিলেটেড, অর্থাৎ সঠিক আনসার হবে 1.14 ঘ। এরপর বলছে XC2 সংরক্ষণের উদাহরণ। XC2 মানে কি হবে,
তাকে প্রাকৃতিক পরিবেশের বাইরে তাকে আর্টিফিশিয়ালি পরিবেশ করে যখন সংরক্ষণ করা হচ্ছে। দেখো বক্সা, নীলগিরি এবং গির এগুলো প্রত্যেকটা ইনসিটু। তাহলে আলাদা কোনটা? ক্রায়ো সংরক্ষণ অর্থাৎ 1.15 গ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো একটু চটাপট করে নাও। সেটা হচ্ছে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কে? কৃত্রিম অক্সিন। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে হচ্ছে কৃত্রিম অক্সিন, এটাকে পার্থেনোকার্পি বলা হয়। মেরুদণ্ডী জীবের ভ্রূণের বিকাশে হয় কোন কোষ বিভাজনে? মাইটোসিস। কারণ আমরা জানি যে কোনো একমাত্র গ্যামেট ছাড়া সব জায়গায় মাইটোসিস কোষ বিভাজন হয়। স্মলার ক্যাপিটাল ওয়াই জেনোটাইপযুক্ত মটর গাছের ফেনোটাইপ কী হবে? এখানে দেখো স্মলার হোমোজাইগাস, ক্যাপিটাল ওয়াই হোমোজাইগাস। তাহলে আর হচ্ছে আমরা জানি কুঞ্চিত কিন্তু এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটা কুঞ্চিত কিন্তু এটা প্রচ্ছন্ন, কিন্তু যেহেতু এটা হোমোজাইগাস আছে তাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাই প্রকাশ হবে, অর্থাৎ কুঞ্চিত। আর ক্যাপিটাল ওয়াই হোমোজাইগাস, হেটেরোজাইগাস বোথ কন্ডিশনেই হলুদ হতো। তাহলে এটা কি হবে বলো? কুঞ্চিত হলুদ, বা কুঞ্চিত অ্যাকচুয়াল হলুদ কুঞ্চিত না লিখে তোমরা কুঞ্চিত হলুদ লিখবে, কারণ যেহেতু আটটা আগে আছে। আচ্ছা, উট তার কুঁজে কী সঞ্চয় করে রাখে? চর্বি। স্থানীয় বৈচিত্র্যের অস্তিত্বকে প্রভাবিত করতে পারে এমন একটি বৈদেশিক প্রজাতি আমি পার্থেনিয়াম বলেছি, তোমরা আরও বই থেকে অনেক উদাহরণ পেয়ে যাবে। লাস্ট, অ্যাজমা কিসের জন্য হচ্ছে? ড্যাশ দূষণের ফলে। অ্যাজমা আমরা জানি এটা বিভিন্ন পোলেন গ্রেনস বা বিভিন্ন এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা ডিফারেন্ট টাইপস অফ দ্য পার্টিকেলস থেকে হয়। তাহলে এটা আমরা লিখব কি? বায়ু দূষণ ঘটিত। তো এই প্রশ্নের উত্তরগুলো সবাই খাতায় ভালো করে লিখবে, আমি ধরবো। আর আমি আমার স্কুল ছাড়া বাকি স্টুডেন্টদের জন্য বলছি, প্রত্যেকে এটা করো। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে পার্সোনালি জানিও কমেন্ট বক্সে। ভালো থেকো।